তো আমি এখন আপনাকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করতে চাচ্ছি, এটা হচ্ছে আমরা ভাবি কবে দেখবো আর কি, কবে বিয়ে করবেন, কোথায় করবেন? আপনি তো বিশ্ব ভ্রমণে আসছেন, এখন কি প্ল্যান আপনার? আসলে বিয়েটা হচ্ছে আল্লাহর হাতে। এখন বিয়েটা কোথায় করব এটা আমি নিজেও আজ পর্যন্ত জানি না, কারণ অনেকে চিন্তা করে যে নিজের গ্রামে বিয়ে করব, এই ধরনের চিন্তা করে। তো আমি এই ধরনের চিন্তা করি না। কেন করি না? কারণ হচ্ছে আমার কাছে পৃথিবীটাই ছোট লাগে, মনে হয় যে পুরো পৃথিবীটাই, একসময় আমার কাছে বাংলাদেশটা বড় মনে হইতো, এখন আমার কাছে পৃথিবীটাই ছোট মনে হয়। তো সেই দিক থেকে আসলে আমি চিন্তা করি যে যেখানেই হোক একজন যদি ভালো জীবন সঙ্গী পাই, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় হোক আমার কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সমস্যা নেই। আমার তো চিন্তা ছিল যে যদি কোনোদিন কাশ্মীর যাই, সেখান থেকে যদি কোনো ভালো মানুষ পাই, তাহলে কিন্তু আপনার অনেক একটা দুর্বলতা আছে। হ্যাঁ, তো जो भी देख रहे पाकिस्तान से भाई के लिए अगर कश्मीर से कोई अच्छा लड़की मिले तो बताइएगा। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন WNN বাংলা, আমি আপনাদের সাথে আছি নিগার দিল নাহার। আজ আমাদের সাথে আমাদের ইসলামাবাদ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের স্পেশাল গেস্ট আলিফ মাহমুদ আদিব ভাইয়া। তো তার সাথে আমরা কথা বলবো। তিনি 2023 সালে হচ্ছে পায়ে হেঁটে হজে গিয়েছিলেন। তিনি হচ্ছেন গ্লোবাল সেলিব্রিটি বলতে পারেন, এবং সেই সাথে তিনি 12টা দেশ ভ্রমণ করে এখন বর্তমানে পাকিস্তানে এসেছেন। এবং তার সাথে আমরা কথা বলবো, তিনি কিন্তু এর আগেও পাকিস্তান ভিজিট করেছেন এবং আবার তিনি কেন পাকিস্তান আসলেন। তো চলুন তার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। সবার আগে তো আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের স্টুডিওতে ইসলামাবাদে। তো বলেন যে কেমন লাগলো ইসলামাবাদে এসে? অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই প্রথম আমি ইসলামাবাদ আসছি, যেহেতু এর আগে আমি পাকিস্তান আসছিলাম। তো হাইটা যখন গেছিলাম আমি অন্য রাস্তা দিয়ে গেছিলাম, তো এই প্রথম ইসলামাবাদ আসা হয়েছে। এবং আমার স্বপ্ন ছিল যে আমি একদিন ফয়সাল মসজিদ দেখবো, তো সেটাও এবার দেখতে পারবো ইনশাআল্লাহ। এই ফয়সাল মসজিদ আমি আরো প্রায় 4-5 বছর আগে একটা প্ল্যান করছিলাম যে একদিন আমি ফয়সাল মসজিদ দেখতে পারবো। তো ইসলামাবাদ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মনে হইতেছে যে মনে হয় ইউরোপের কোনো একটা কান্ট্রিতে চলে আসছি। খুবই ভালো। তো ফার্স্ট ইমপ্রেশন যদি বলেন, আপনি কবে পাকিস্তান আসছেন, মানে এইবার যে দ্বিতীয়বার যে আসলেন, কবে আসলেন আর কোথায় কোথায় থাকলেন, কি কি ঘুরলেন, যদি একটু বলতেন। মূলত এবার আমি থাইল্যান্ড থেকে চায়না হয়ে ট্রানজিট নিয়ে পাকিস্তানে আসছি, লাহোরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো 5 তারিখে আসছি, এবং আসার পরে লাহোরের যে বাদশাহী মসজিদ আছে, প্রায় 350 বছর আগে মোগল সম্রাট আলমগীর উনি নির্মাণ করছিল, ওই মসজিদটা দেখছি, ওইখানের ইতিহাস। তারপর এখানে মসজিদের ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক মোবারক এগুলো আছে, ওইগুলাও দেখলাম। তো এইসব জিনিস আসলে দেখার পরে ভাবতে পারিনি যে এখানে এইসব জিনিস দেখবো, যদিও আগে একবার দেখছি। তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তারপরে এখানে আসলাম, এখন এখানে আজকে কালকে থেকে ঘোরা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তো এখানে কি কি ঘোরার প্ল্যান আছে আপনার? আপনি হচ্ছে মানে এখন তো 3-4 দিন হয়েছে মাত্র আপনি আসছেন, তো কি কি প্ল্যান, মানে আপনার কোথায় কোথায় ঘুরবেন, কি কি ঘুরবেন, কতদিন থাকার প্ল্যান পাকিস্তানে? এইবার আসলে আমি পাকিস্তানের জন্য যে টাইমটা রাখছি এটা বলতে গেলে আনলিমিটেড, কারণ হয়তো 2-3 মাস, 4 মাস, 5 মাসও থাকতে পারি। তো আমি এবার প্রধান ইচ্ছা হলো পাকিস্তানের যে নেচার গুলো আছে, যেমন কাশ্মীর সাইড, তারপরে গিলগিট বালুচিস্তান, তারপরে এসকারদু, এই জায়গাগুলো মূলত দেখার। এখানে হয়তো কাশ্মীরে শুধু সম্ভবত আমি শুধু 1 মাস থাকবো, শুধু কাশ্মীরেই। মানে আমি এবার এই মানে পুরো প্ল্যান করে আসছেন সবকিছু করবেন? জি, মানে এবার আমি চাচ্ছি যে পুরো পাকিস্তানের যে ন্যাচারাল ভিলেজগুলো আছে, যেটা মনে হচ্ছে আপনার 5-6 মাস থাকার প্ল্যান ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ। তো আপনি হচ্ছে দেখেন, আপনাকে কিন্তু আমরা চিনি পায়ে হেঁটে হজে যাওয়ার তখন থেকেই, কিন্তু আপনি কিন্তু এর আগেও কিন্তু বাংলাদেশও ভিজিট করছেন 64 জেলা। তো আপনি যদি আপনার জার্নিটা কবে থেকে শুরু করলেন এগুলো যদি আমাদের একটু বলতেন। আসলে করোনার মহামারীতে আমার প্রথম চিন্তা আসে যে আমি বিশ্ব ভ্রমণ করব। তখন আমার ইয়াটা আসে যে আমি যদি বিশ্ব ভ্রমণটা করি তাহলে প্রথমে আমি নিজের দেশটা ভ্রমণ করি। পরে সাইকেল একটা কিনলাম, ওটা মূলত কিনছিলাম ফুড পান্ডা, ভাবছিলাম রাইড দিব, এই কারণে সাইকেলটা কিনা। পরে ফুড পান্ডার পলিসি ভালো লাগায় পরে আর আমি রাইড করি নাই ফুড পান্ডায়। পরবর্তীতে আমি ওই সাইকেল নিয়ে গ্রামে গেলাম, যাওয়ার পরে গুগল ম্যাপে একদিন দেখলাম যে আশেপাশে ঘোরার মতো কি আছে। পরে ওই জায়গাটার নাম ছিল, 1 মিনিট, জায়গাটার নাম কি জানি। আচ্ছা যাই হোক, এখন আপনি তো সেখান থেকে, আচ্ছা যাই হোক, তো তখন আমি প্রায় 60 কিলোমিটার যাই নোয়াখালী একটা সমুদ্র সৈকতে যাই। আমি তখন 10 কিলোমিটার কোনোদিন সাইকেল চালাইনি, তো নিজের উপরে আত্মবিশ্বাস ছিল যে আমি যাইতে পারবো। তো আপ ডাউনের প্রায় তখন ভুল রাস্তা যাওয়ার কারণে 150 কিলোমিটার হয়ে গেছে। তো তখন ওই রাইডটা দিয়ে আমার এত পরিমাণের ফিলিংস আসছে, আমার মনে হচ্ছিল তখন যে
এই একদিনে যে অনুভূতিটা আমি পাইছি, আমার মনে হয় আমি সারা জীবনও এরকম অনুভূতি সব মিলে পাইনি। তখন চিন্তা করলাম যে সাইকেল দিয়ে তাহলে আমি বাংলাদেশ পুরোটা ঘুরবো। তো তখন বাংলাদেশ পুরোটা ভ্রমণ শুরু করলাম, এবং যখন বাংলাদেশ পুরোটা ঘুরলাম, দ্বিতীয়বার আবার বাইরে দিয়েছি। যখন দ্বিতীয়বার চৌষট্টি জেলা ঘুরতেছিলাম, তখন আমার মাথায় আসলো যেহেতু আমি বিশ্ব ভ্রমণ করব, তাহলে আমার প্রথম সফরটা আমি পবিত্র মক্কা দিয়ে শুরু করবো, যেহেতু আমি মুসলিম, এবং এর জন্য হয়তো আমি নিজেকে পরিবর্তন করতে পারবো, একজন ভালো মুসলিম হিসেবে নিজেকে তৈরি করব। তো সেই চিন্তা থেকে আসলে পবিত্র মক্কা যাওয়ার চিন্তা ভাবনা করি। পরবর্তীতে আলহামদুলিল্লাহ পবিত্র মক্কা যে হজটাও কমপ্লিট করি, এবং এখন আমি আমার বিশ্ব ভ্রমণ তো আপনি যে হজে গেলেন, কন্টিনিউ আপনার করতেছি। কত টাইম লাগছিল ওইটাতে পায়ে হেঁটে হজে যেতে? পায়ে হেঁটে হজে যেতে আমার সর্বমোট সময় লাগছে হচ্ছে 9 মাস। এর মধ্যে আমি 2 মাস ঢাকায় ছিলাম, ভিসার জন্য যাবতীয় প্রসেসে কাজ করতেছিলাম, এবং দিল্লিতে ছিলাম প্রায় 15 দিনের মতো, পাকিস্তানের 7-8 দিনের মতো। টোটাল 3 মাস এমনিতে সময় চলে গেছে, হাঁটছি টোটালি 6 মাস 6 মাস হেঁটে একটানা। আর 3 মাস বাকি সব প্রসেস করতে আপনার জি। টাইম লাগছে। তো দেখেন, আপনি যখন সৌদিতে গেলেন, আপনি কিন্তু সেখানে সৌদির কিন্তু বিভিন্ন মিডিয়াতেও কিন্তু আপনার নিউজ ছাপা হয়, আমি কিন্তু দেখি, মানে সেই সময় কিন্তু বাংলাদেশ থেকে গ্লোবালি কিন্তু আপনাকে নিয়ে একটা মানে সব জায়গাতে নিউজ আমি দেখেছি। তো সেখান থেকে আপনার কি ফিলিংস ছিল? আপনি কিন্তু প্রথম বাংলাদেশী হিসেবে পায়ে হেঁটে এইভাবে হজে গিয়েছিলেন। আসলে আমি এক সময় এরকম আসছে যে আমি নিজেও যে মানুষগুলো আসিল সবাই ভাবতেছিল যে এটা মনে হয় ইম্পসিবল, সম্ভব না, বা মজা করতেছে। তো আমি আমার পুরোপুরি বিশ্বাস ছিল যে আমি যাইতে পারবো, এবং কনফিডেন্স ছিল। এবং বাংলাদেশের অনেকজন এরকমও আছে যে 70-80 বছরের মুরব্বী, ওনারা আমাকে জড়ায় ধরে কান্না করছে, ওনারাই বলতেছে যে তুমি পারবা, ওনারা কান্না করে বলতেছিল। ওই জায়গা থেকে ওনাদের চেহারাগুলো আমার বারবার ভাইসা আসতো চেহারার মধ্যে। যখন মনে হইতো যে মনে পারবো না, তখন ওনাদের চেহারাগুলো আবার আমার ভাইসা আসতো, তখন আমার মনে হতো যে আমি 100% পারবো। তো আল্লাহর রহমত ছিল, আমি গেছি। যাওয়ার পরে তো সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটি থেকে ইনভাইট করছে, ওইখানে আমাকে মানে গিফট দিছে। তারপরে সৌদির যেই মিনিস্টার আছে, ধর্মমন্ত্রী, তিনিও আমাকে মানে করছে, সম্মান করছে। তো সেই দিক থেকে আসলে সৌদির যে সবচেয়ে বড় পত্রিকা, সেখানে নিউজ হয়েছে। তো আমার খুবই ভালো লাগছে আসলে নিজের দেশকে। সবার প্রতিটা মুসলিমের স্বপ্ন থাকে যে সে একদিন পবিত্র মক্কা যাবে, হজ করবে। তো সেই দিক থেকে এটা করতে পারছি, প্লাস আমার নিজের দেশের একটা ভাবমূর্তি তুলে ধরতে পারছি বিশ্বের কাছে। তো এটার জন্য আসলে এই অনুভূতি আসলে বইলা বোঝানো সম্ভব না আমার কাছে। আলহামদুলিল্লাহ, এটার জন্য আমি নিজেই প্রাউড। আচ্ছা, অনেক ভালো লাগলো শুনে আপনার জার্নির কথা। তো আমি এখন আপনাকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করতে চাচ্ছি, এটা হচ্ছে আমরা ভাবি কবে দেখবো আর কি, কবে বিয়ে করবেন, কোথায় করবেন? আপনি তো বিশ্ব ভ্রমণে আসছেন, এখন কি প্ল্যান আপনার? আসলে বিয়েটা হচ্ছে আল্লাহর হাতে। এখন বিয়েটা কোথায় করব এটা আমি নিজেও আজ পর্যন্ত জানি না, কারণ অনেকে চিন্তা করে যে নিজের গ্রামে বিয়ে করব, এই ধরনের চিন্তা করে। তো আমি এই ধরনের চিন্তা করি না। কেন করি না? কারণ হচ্ছে আমার কাছে পৃথিবীটাই ছোট লাগে, মনে হয় যে পুরো পৃথিবীটাই। একসময় আমার কাছে বাংলাদেশটা বড় মনে হইতো, এখন আমার কাছে পৃথিবীটাই ছোট মনে হয়। তো সেই দিক থেকে আসলে আমি চিন্তা করি যে যেখানেই হোক, একজন যদি ভালো জীবন সঙ্গী পাই, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় হোক আমার কোনো সমস্যা নেই। কেমন হয়? ইনশাআল্লাহ সমস্যা নেই। আমার তো চিন্তা ছিল যে যদি কোনোদিন কাশ্মীর যাই, সেখান থেকে যদি কোনো ভালো মানুষ পাই, তাহলে प्रति কিন্তু আপনার অনেক একটা দুর্বলতা আছে। হ্যাঁ, তো जो भी देख रहे पाकिस्तान से भाई के लिए अगर कश्मीर से कोई अच्छा लड़की मिले तो बताइएगा। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ইমিগ্রেশন। দেখেন, আপনি তো অনেক জায়গায় ট্রাভেল করছেন, তো দ্যাটস ওয়াই আপনার জন্য ইজি সব কান্ট্রিতে যাওয়া। তো ইমিগ্রেশন নিয়ে দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু এখন অনেকে আসতে চায় পাকিস্তানে। ইমিগ্রেশনে আপনি কি কোনো ধরনের প্রবলেম ফেস করেছেন? আসলে বিষয়টা হচ্ছে ইমিগ্রেশন, যদি আপনি সলিড হন তাহলে আপনার কোনোদিনই সমস্যা করবে না। কিন্তু ইমিগ্রেশন অফিসাররা চোখ দেখলেও বুঝে যে এই লোক কি ঘুরতে আসছে নাকি ডাঙ্কি মারতে আসছে না কি করতে আসছে। তো বিষয়টা হচ্ছে আপনি যদি ঘুরতে আসেন তাহলে হয়তো আপনাকে একটু হ্যারাসমেন্ট করবে, একটু কোশ্চেন বেশি করবে, 10-5 মিনিট আটকাবে, পরবর্তীতে ছেড়ে দিবে যখন বুঝবে না আপনি ঘুরতেই আসছেন। কিন্তু আপনার মনে যদি অন্য খারাপ কিছু থাকে, অন্য ধরনের চিন্তা ভাবনা থাকে, তখন তো আপনাকে আটকাবে, দেশে ব্যাক পাঠিয়ে দিবে। তো এখন একটু খাবার নিয়ে যদি বলেন যে আপনার আসলে বাংলাদেশি খাবার, পাকিস্তানি খাবার কি, অনেকে তো আসেন, অনেকের পাকিস্তানি খাবারের জন্যও কিন্তু স্পেশালি পাকিস্তান ভিজিট করেন, তো এটা তো নিজেদের পছন্দ, আপনি একটু বলেন। একবার সত্যি কথা বলতে গেলে পাকিস্তানের খাবার বলতে আমার কাছে বিরিয়ানি ছাড়া আর অন্য কোনো খাবার আমার কাছে আহামরি মনে হয় নাই। আমার কাছে মনে হয় সবসময় যে বাংলাদেশের খাবার বেস্ট। আর এমনিতে যে কয়টা কান্ট্রি এখন পর্যন্ত ঘুরছি, সবচেয়ে বেস্ট আমার কাছে খাবার মনে হয়েছে বাংলাদেশের থেকে মনে হয় বেস্ট, এটা হচ্ছে থাইল্যান্ডের যে মুসলিমরা আছে, আপনি যদি ওনাদের খাবারগুলা খান বা ওনাদের কোনো দাওয়াত খান,
30টা 40টা আইটেম দিবে, যেটা খাবেন ওইটাই ভালো লাগবে, মানে 100তে 100। আর পাকিস্তানের বিরিয়ানি সেরা। গতকালকে একটা তৈরি খেয়েছিলাম, ওইটা তো পরিমাণে ওটা মজা। beef পোলাও, এখন গতকালকের থেকে এই পর্যন্ত, গতকাল সকাল থেকে এই পর্যন্ত 6 বেলা খাইছি, 6 বেলায় আমি ওইটাই খাইছি। সকালে ওই আপনি বিফ পোলাও খাইতেছেন না, বুঝতে পারছি, এই বিফ পোলাও খাইতেছেন, ওটা হচ্ছে পেশোয়ারের একটা খাবার। আর একটা কথা হচ্ছে যে দেখেন এখন কিন্তু বাংলাদেশ পাকিস্তানের রিলেশন অনেক ভালো হয়ে যাচ্ছে, তো ইন ফিউচার আর কি কি জিনিস হওয়া উচিত যাতে আরো বেশি বেটার হয় বলে আপনি মনে করেন? আমি তো চাই সবাই এক হোক, পৃথিবীর সবাই একসাথে মিলেমিশে থাকুক, কোনো সমস্যা না থাকুক। এখন আসলে যে সমস্যাগুলো, এগুলো মূলত হচ্ছে পলিটিক্সের কারণে। পৃথিবীর আমি মনে করি সব দেশের মানুষ ভালো, একমাত্র পলিটিক্সের কারণে আমরা এক জায়গার মানুষ অন্য জায়গার মানুষকে দেখতে পারতেছি না, বা খারাপ ভাবে দেখতেছি। আসলে পৃথিবীর সব জায়গার মানুষই আমার কাছে ভালো। আমি যদি বলি পৃথিবীর সব দেশের মানুষ ভালো, আমি যদি বলি পৃথিবীর সব দেশের মানুষ খারাপ। কিন্তু খারাপ যদি আমাকে বলতে বলেন, কি আমি পলিটিক্স, রাজনীতি টোটালি পছন্দ করি না। আমি এটা বলতেছি যে দেখেন এখন তো রিলেশন ভালো হচ্ছে, তো যেমন ডিরেক্ট ফ্লাইট আর কি কি জিনিস এটা অবশ্যই ভালো। আমি তো চাই যে পৃথিবীর সব দেশের মানুষের সাথে আমরা সবাই একত্রিত থাকি। ভালো মানে যদি ডিরেক্ট ফ্লাইট হয়, ভিসাটা আরেকটু ইজি হয়ে যায়, ইমিগ্রেশন আরেকটু ইজি হয়, তো ট্যুরিজম সেই দিক থেকে দুই দেশেরই লাভ। দুই দেশেরই লাভ। আপনার ট্যুরিজম হচ্ছে, বাংলাদেশের মানুষ বর্তমানে, বাংলাদেশে খুব কম মানুষ আছে যারা পৃথিবী ভ্রমণ করে। তো আসলে আপনার জীবনে ভ্রমণটা অনেক বড় একটা জিনিস। আপনি ভ্রমণ করলে, আমাদের ইয়াতেও আছে, হাদিসেও আছে, যে একটা বই পড়ার থেকে, ঠিক আছে, 1000টা বই পড়ার থেকে একবার ভ্রমণ করা ভালো। তো সেই দিক থেকে ভ্রমণ করাটা উচিত। ভ্রমণ করলে আপনার চিন্তা শক্তি ধীরে ধীরে বড় হয়, মানে আপনার জ্ঞান বৃদ্ধি হয়। তো সেই দিক থেকে আমি চাই ভ্রমণ করুক। এবং পাকিস্তানে এত সুন্দর একটা কান্ট্রি, সেদিক থেকে যদি বাংলাদেশের মানুষ এখানে ঘুরতে আসে, তাহলে মানুষের জ্ঞান বৃদ্ধি হবে দিনে দিনে। এবং পাকিস্তানে অনেক কিছু আছে যেগুলো বাংলাদেশে নিতে পারে, এবং বাংলাদেশে জিনিসগুলো এই দেশে করে ব্যবসাও করতে পারে, পাকিস্তানের কাপড় তো বাংলাদেশে প্রচুর পরিমাণে ফেমাস, সেই দিক থেকে একটা ইয়ে হবে। তারপর পাকিস্তানের বিখ্যাত লবণ আছে, তো এরকম অনেক কিছু আছে। পাকিস্তানের চাউল, যেগুলো পুরো পৃথিবীতে ফেমাস। এইসব জিনিস বাংলাদেশে নিয়ে, বাংলাদেশ এবং পাকিস্তানের যদি ব্যবসা করতে পারে দুই দেশ একসাথে, তাহলে মনে হয় দুই দেশের জন্যই ভালো। আচ্ছা ভাইয়া, সর্বশেষ দেখেন আপনি কিন্তু দ্বিতীয়বারের মধ্যে পাকিস্তান আসছেন, তো আতিথেয়তার দিক থেকে আপনার কাছে কেমন মনে হলো পাকিস্তানিদের? আতিথ্যতার দিক থেকে পাকিস্তান আমি বলবো এক কথায় সেরা। মানে এর আগেও তো আমি পাকিস্তান আসছি, নতুন করে আর দেখার মতো কিছু নাই, পাকিস্তান মানুষ কিন্তু বলার মতো কিছু নাই। আসলে পাকিস্তানের মানুষ, আপনি যে কোনো একটা গ্রামে যাবেন বা যেখানেই যাবেন, যে কোনো মানুষ আপনাকে দেখবে, ঠিক আছে, দেখে বলবে যে ভাই চা খান, ঠিক আছে। যখন আপনি চা খাবেন, তারপরে আপনাকে জিজ্ঞেস করবে ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন। কিন্তু পৃথিবীর অন্য জায়গায় আপনি যদি যান, তো ওইখানে আগে আপনাকে বলবে কই থেকে আসছেন, পরে আপনাকে বলবে ভাই চা খান। কিন্তু পাকিস্তান হচ্ছে টোটালি ডিফারেন্ট, আগে বলবে চা খান, পরে বলবে কই থেকে আসছেন। তো এই জিনিসটা শুধুমাত্র পাকিস্তানেই সম্ভব। সর্বশেষ যদি পাকিস্তানিদের উদ্দেশ্যে আপনি উর্দুতেই কিছু বলে দিতেন। क्या बोलेंगे, मेरे को बहुत दिन बाद में मैं पाकिस्तान आया, क्योंकि मेरे को पाकिस्तान बहुत अच्छा लगता है, इसलिए दूसरे टाइम चले आया। तो अभी तो बहुत दिन बाद में आया हूँ, इसलिए ज़्यादा उर्दू नहीं आ रहा है शायद, फिर भी कोशिश कर रहा हूँ। सब लोग दुआ करेंगे मेरे लिए, इंशाल्लाह मैं अभी पूरा पाकिस्तान घूमेंगे। मेरा ड्रीम था पूरा पाकिस्तान घूमना। पिछले टाइम हज पे गया, तब पैदल गया था, एक ही रोड पे गया था, इसलिए नहीं घूम पाया। तो अभी पूरा पाकिस्तान घूमना है, आप लोग से मिलेंगे इंशाल्लाह। किधर भी मिल सकते हैं, कभी भी मिल सकते हैं, किसी भी जगह में। तो सब लोग मेरे लिए दुआ करेंगे। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের শোতে আসার জন্য। দর্শক, আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।